আচ্ছা, শেয়ার বাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 13/11/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। আপডেট বলতে এই কোম্পানিগুলোর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু আজকের ডেটেই বেরিয়েছে। মানে আপনারা জানেন যে কোয়ার্টার 2 এর ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে, তো প্রত্যেক দিনে প্রচুর কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে। তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় চ্যানেলে। কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এদের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে, বিজনেসে উন্নতি হচ্ছে কিনা অবনতি হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওতে দুটো ভীষণ ইম্পর্টেন্ট পপুলার স্টকের ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব, এবং তারপরে প্রেক্ষিতে মার্কেটে কীরকম একটা রিয়েকশন আসতে পারে সেটাও একটা আন্দাজ পাওয়া যাবে। তো এগুলো তো লং টার্ম ইনভেস্টরদের জন্য অবশ্যই জরুরি থাকে, এগুলো ট্র্যাক করা অবশ্যই জরুরি, কারণ তাদের কনসিস্টেন্সিটা তারা ধরে রাখতে পারছে কি না সেটা একটা ব্যাপার থাকে। আর শর্ট টার্মে তো এটার প্রভাব পড়েই। তো যাই হোক, এই স্টকগুলোর যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো আজকে মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছে, তো সেক্ষেত্রে রিয়াকশনটা কিন্তু আজকে মার্কেটে দেখা যায়নি, যেটা আগামীকালকের মার্কেটে দেখা যেতে পারে। তো যাই হোক, যে দুটো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব, একটা হচ্ছে গার্ডেনরি শিপবিল্ডার আর একটা হচ্ছে দীপক নাইট্রাইট। তো প্রথমে দেখে নেব যে কোম্পানিটির ফিনান্সিয়াল রেজাল্ট, সেটা হচ্ছে গার্ডেনরি শিপবিল্ডার। তো এই ডিফেন্স স্টকটির ফিনান্সিয়াল রেজাল্ট কেমন হলো, যেটা একটা মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়ার পর ইদানিং কিন্তু একটু কারেকশনে রয়েছে। তো যাই হোক, চলে আসি তার ফিনান্সিয়াল রেজাল্টে। তো হিসাবগুলো যেগুলো রয়েছে লাখে রয়েছে। তো এত বড় কোম্পানি কেন যে লাখে থাকে, এগুলো কোটিতে করলেই ঝামেলা মিটে যায়। তো যাই হোক, আমি কোটিতেই বলবো। তো চলে আসি তাদের ইনকামে। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে 1227 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 1083 কোটি, সেটা 1227 কোটি হয়েছে। আচ্ছা, 1083টা 1227 কোটি হয়েছে, তার মানে ইমপ্রুভমেন্ট হয়েছে, গ্রোথ দেখিয়েছে। আচ্ছা, যেটা এক বছর আগে ছিল 969 কোটি, 969টা 1227 হয়েছে, 969টা 1227 হয়েছে ইয়ারলি, আর কোয়ার্টারলি 1083টা 1227 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে, মোটামুটি ঠিকঠাকই ইমপ্রুভমেন্ট দেখিয়েছে তাদের ইনকামে। তো ইনকাম করলেই হবে না, তাদের খরচাটাও দেখতে হবে, খরচাটা বেশি হয়েছে কিনা। তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে 1097 কোটি, যেটা আগের কোয়ার্টারে 968 কোটি ছিল। দেখুন, খরচাটাও কিন্তু ভালোই বেড়েছে, 968 কোটি থেকে 1097 কোটি হয়েছে। আচ্ছা, এক বছর আগে যেটা ছিল 861 কোটি, 861টা 1097 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের খরচাও বেড়েছে। এখন এই খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস, তো প্রফিটেই রয়েছে। তো যেটা প্রফিট বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে তাদের যেটা প্রফিট, সেটা হচ্ছে 130 কোটি, যেটা আগের কোয়ার্টারে 115 কোটি ছিল, 115টা 130 হয়েছে। তো ইমপ্রুভমেন্ট কিন্তু রয়েছে তাদের। যে প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু বেড়েছে। আর যেটা এক বছর আগে ছিল 1074 কোটি, সেখান থেকেও 1300 হয়েছে। কোয়ার্টারলি 1100টা 1300 হয়েছে, ইয়ারলি 1074টা 1300 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি ইমপ্রুভমেন্ট রয়েছে আপাতত প্রফিট বিফোর ট্যাক্স পর্যন্ত। এখন ট্যাক্স দিতে হয়, ট্যাক্স দেওয়ার পর তারা কত টাকা ঘরে ঢোকালো। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড অর দ্য ইয়ার সেটা হচ্ছে 97 কোটি, যেটা আগের কোয়ার্টারে 87 কোটি ছিল। তো 10 কোটি বাড়িয়েছে তাদের, 87টা 97 হয়েছে। আর এক বছর আগে 80 কোটি ছিল, সেখান থেকেও 97 কোটি হয়েছে, 80টা 97 হয়েছে, 87টা 97 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি ইমপ্রুভমেন্ট দেখিয়েছে, ভালো রকমই গ্রোথ দেখিয়েছে। আচ্ছা, একইভাবে তাদের ইপিএসও প্রভাব পড়েছে, যখন 7.61 ছিল আগের কোয়ার্টারে, এটা 8.54 হয়েছে। এক বছর আগে 7.05 ছিল, সেখান থেকে 8.54 হয়েছে। তো তাদের যেটা রেজাল্ট, তাতে কিন্তু তারা ইনকাম বাড়িয়েছে, তাদের প্রফিটেবিলিটি বাড়িয়েছে, রেভিনিউ গ্রোথ দেখিয়েছে, সব কিছুর মধ্যে পজিটিভিটি রয়েছে। আচ্ছা, এখন মার্কেটে কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার। মার্কেট পুরোপুরি নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে, আর পুরো সেক্টরটাও কিন্তু একটু নেগেটিভিটির মধ্যে রয়েছে। এই যে ডিফেন্স সেক্টরটা, আপনি যদি দেখেন এই স্টকটিও হাই থেকে এখন রিসেন্ট যে লাস্ট হাই মেরেছিল সেখান থেকে প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু কারেকশন অলরেডি চলে এসেছে। যেটা একসময় 2700-2800 টাকায় চলতো, সেটা
টাকায় চলছে আজকের ডেটে, যেটা ক্লোজিং দিয়েছে, যেটা আজকের ডেটেও 4% মতো নেগেটিভিটি দেখিয়েছে। তো রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 5 দিনেই 11% মতো নেগেটিভ, গত এক মাসে 17% মতো নেগেটিভ, 6 মাসে কিন্তু এখনও 54% মতো রিটার্ন। মানে কিছুদিন আগে পর্যন্ত যারা এখানে ইনভেস্টমেন্ট করেছিলেন আর কি, তারা কিন্তু এখনও প্রফিটেই রয়েছেন। কিন্তু এক মাস এই কিছুদিন ধরে কিন্তু একটু কারেকশনেই চলছে, মার্কেট সেন্টিমেন্টও কারেকশনে, আর গোটা সেক্টরটাও কিন্তু একটা প্রফিট বুকিং চলছে। দেখুন যে স্টকটি 5 বছরে 527%, মানে 50% কারেকশন হওয়ার পরে 527% রিটার্ন, তার মানে কি হারে একটা রিটার্ন দিয়েছিল, চারটা দেখলেই বুঝতে পারছিলেন একটা রকেটের গতি দিয়েছিল। তারপরে এত বড় গতি দেওয়ার পর একটা প্রফিট বুকিং কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এখন এই ফিনান্সিয়াল রেজাল্টটা কিভাবে প্রভাব ফেলে আর কি সেটাই দেখার, তার ইমপ্রুভমেন্ট কিন্তু করেছে তারা, কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, 15,000 কোটির মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশনটাও মোটামুটি ঠিকঠাকই রয়েছে, 40-এর আশেপাশে রয়েছে, 43-এর আশেপাশে। তো যাই হোক, দেখা যাক এর ফিনান্সিয়াল রেজাল্টের যে প্রতিক্রিয়াটা, সেটা কিন্তু আগামীকালকেই বোঝা যাবে, কারণ আজকে মার্কেট ক্লোজ হওয়ার পরে এটা বেরিয়েছে। আচ্ছা, এরপরে স্টকে চলে যাব, পরের কোম্পানি যেটা হচ্ছে দীপক নাইট্রাইট লিমিটেড। তো কেমিক্যাল সেক্টরে ভীষণ একটা পপুলার, এটাও মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়া একটা কোম্পানি। তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো দেখে নিই, কারণ এই পুরো সেক্টরটাতে, মানে এই কেমিক্যাল সেক্টরটাতে কিন্তু একটা স্লোডাউন চলছে, তাদের ফিনান্সিয়াল রেজাল্ট, তাদের প্রফিটেবিলিটি, সব কিছুর মধ্যে একটা স্লোডাউন চলছে। তো এবার দেখা যাক কি হয়েছে। তো প্রথমে দেখে নিই তার ইনকামটা, তো এর হিসাবগুলো কোটিতেই রয়েছে, অসুবিধা নেই এখানে। তো যাই হোক, একেবারে কনসলিডেটেড রেজাল্ট এটা। তো তাদের যেটা ইনকাম হয়েছে 2053 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 2185 কোটি, 2185টা 2053 হয়েছে, তো কমে গিয়েছে 2185, মানে 2200 ধরা যায়, সেখান থেকে কিন্তু 2053 হয়েছে, মানে কমে গিয়েছে। আর এক বছর আগে ছিল 1795 কোটি, সেটা 2053 কোটি হয়েছে। তো ইয়ারলি গ্রোথ রয়েছে, কিন্তু কোয়ার্টারলি ডাউন রয়েছে। আচ্ছা, এখন খরচাটা, তো টোটাল এক্সপেন্স 1789 কোটি হয়েছে, যেটা আগের কোয়ার্টারে 1900 কোটি। তো ইনকাম কমার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি আর কি তাদের খরচাটাও কমেছে, ঠিকই রয়েছে। আচ্ছা, এক বছর আগে যেটা ছিল 1517 কোটি, সেখান থেকে আবার বেড়েছে, কারণ ইয়ারলি তাদের ইনকামও বেড়েছে, তো খরচাও বেড়েছে। এখন এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিই, তো প্রফিটই রয়েছে, প্রফিটেবিলিটি যেটা দেখিয়েছে, যেটা আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে প্রফিট বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে 264 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 274 কোটি। আচ্ছা, 274টা 264 হয়েছে, 10 কোটি কমে গিয়েছে তাদের যে প্রফিট, এটা বিফোর ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে। আর এক বছর আগে ছিল 277 কোটি, সেখান থেকেও কিন্তু কমেছে। দেখুন, এক বছর আগে 277 কোটি ছিল, সেখান থেকে 264 কোটি হয়েছে। এক কোয়ার্টার আগে 274 কোটি ছিল, সেখান থেকে 264 কোটি হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু কমেছে। এখন এটাই সব কিছু না, ট্যাক্স দেওয়ার পর কি অবস্থায় দাঁড়ালো, মানে নেট প্রফিট কি করলো। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, সেটা 194 কোটি, যেটা আগের কোয়ার্টারে 202 কোটি ছিল, 202টা 194 হয়েছে, তো কমে গিয়েছে। আর এক বছর আগে ছিল 205 কোটি, 205টা 194 হয়েছে। আচ্ছা, 205টা 194 হয়েছে। কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ডাউন দেখিয়েছে, মানে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু একেবারে খুব, মানে খারাপই হয়েছে আর কি, খুব খারাপ বলা যায় না, খারাপই হয়েছে আর কি, যেহেতু ডাউন রয়েছে তো খারাপই বলবো, তাছাড়া কি বলবো। তো যাই হোক, এর যদি ইপিএস দেখেন, ইপিএসও একইভাবে প্রভাব পড়েছে। তো যাই হোক, যে ফিনান্সিয়াল রেজাল্টটা তাদের কিন্তু খুব একটা পজিটিভিটি নেই, যদিও তারা ইমপ্রুভমেন্ট করেছে তাদের টোটাল ইনকামে ইয়ার অন ইয়ার বেসিসে, কোয়ার্টারলি যদিও ডাউন রয়েছে। তো যাই হোক, তাদের যে এই স্লোডাউনটা, যে কেমিক্যাল সেক্টরের স্লোডাউনটা, সেটা কিন্তু এবারও প্রতিফলিত হলো আর কি। তো যাই হোক, আজকের ডেটে 2.5% মতো নেগেটিভিটি দেখিয়েছে, যেটাও কিন্তু একটা ভালো ছোটো কারেকশনে চলে এসেছে, মানে গত এক মাসে 11% মতো কারেকশন, গত 5 দিনেই 12% মতো কারেকশন, কারণ মার্কেট ভীষণ নেগেটিভিটি দেখাচ্ছে। তো রিসেন্ট পারফরমেন্স দেখলে 6 মাসে 1% মতো সাধারণ রিটার্ন, এক বছরে 18% মতো সাধারণ রিটার্ন, 5 বছরে এখনও কিন্তু 610% মতো রিটার্ন। যারা লং টার্মে হোল্ড করছেন তারা এখনও বড় রিটার্নে বসে রয়েছেন। দেখুন, একটা রকেটের গতি দেওয়ার পর 2021-এর পর থেকে কোনো রিটার্নই দেয়নি বলা যায়। 2021-এর পর থেকে দেখুন একই রেঞ্জের মধ্যে অনেকটাই কারেকশনে ছিল, কিছুটা আবার রিকভার করেছে, যেটা এক সময় কিন্তু 1800-1700 টাকার কাছাকাছি চলে এসেছিল, সেখান থেকে কিছুটা রিকভার করেছে। এবং রিকভার করার পরও ইদানিং মার্কেট সেন্টিমেন্টের জন্য
কিছুটা কিন্তু কারেকশনে রয়েছে এখনও। যদি রিসেন্ট হাই থেকে দেখা হয়, রিসেন্ট হাই থেকে প্রায় 20% মতো কারেকশনে রয়েছে। তো এই ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু খুব একটা পজিটিভ আসেনি। তো দেখা যাক রিয়াকশনটা মার্কেটে কিভাবে ফেলে আর কি, আরও কারেকশন আসে কিনা। তো এটা লং টার্মে হিসাবে এখনও দুর্দান্ত স্টক। গোটা সেক্টরেরই একটা সমস্যা চলছে, যার জন্য ইন্ডিভিজুয়াল স্টকগুলোর মধ্যেও কিন্তু এর প্রভাবটা পড়ছে। তাদের প্রফিট মার্জিনে কিন্তু সমস্যা হচ্ছে এই কেমিক্যাল সেক্টরের স্টকগুলো। এগুলো কেন হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু যখনই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় বলা হয়। তো যাই হোক, সেগুলো নিয়ে আলাদা করেই বলা হবে। তো যাই হোক, এই দুটো আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার মানে এগুলোকে আপডেট দেওয়ার সময় কিন্তু অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয়, তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেল রিকমেন্ডেশন নয়। এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে, ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যে থাকে। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।